প্লাস্টিকের কৌটায় কীভাবে মশলা পেস্ট করবেন ঠিক তেমনই টিপস এনেছি, প্লিজ ভিডিও পুরো দেখবেন। এমন এমন কিচেন টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজকে এতটাই যে সহজ করে দেবে। প্লিজ অনেক সময় কি হয়, রান্না করতে গেলে আমাদের এই যে কড়াইগুলো থাকে না, এতটা যে পুড়ে যায় তা বলবার না। এই পোড়া কড়াই পরিষ্কার করা যে এতটা যে কঠিন তা বলাই না। আমাদের সময় হয়ে যাবে এবং আমাদের কষ্ট তো হয়। তো কীভাবে আপনি খুব সহজে এই পোড়া কড়াই খুব সহজে পরিষ্কার করবেন সেই টিপসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই পোড়া কড়াইটা কোনো রকমের ঝামেলা ছাড়াই আমি কীভাবে পরিষ্কার করব, সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিপসটি যদি আপনি জানা থাকে তো আপনাদের আপনার অনেক সময় তো বাঁচিয়ে নিতে পারবেন এবং নিজের অনেক কষ্টও বাঁচিয়ে নিতে পারবেন। দেখুন এখানে এই যে চা খেয়ে নেওয়ার পর যে চায়ের পাতাগুলো থাকে না, এই চায়ের পাতা দিয়ে দেবো। চায়ের পাতার মধ্যে এমন এমন শক্তি আছে যে এই পোড়া কড়াইগুলো পরিষ্কার করতে খুব ভালোভাবে সাহায্য করে। এতটা নোংরা কড়াই খুব সহজে পরিষ্কার করে নিই এই চায়ের পাতার সাহায্যে। তারপরে এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বেকিং সোডা। এই বেকিং সোডা ক্লিনিংয়ের জন্য খুবই উপকারী। তো রান্নার ক্ষেত্রে বেশিরভাগ আমরা ক্লিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে, তাই না? এই পোড়াগুলোকে একদম টেনে বার করে দেবে। তো দেখুন এখানে আমি একটু অল্প পানি দিয়ে আমি একটা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, জাস্ট নরম একটু গরম হতে দেবো। গরম হয়ে আসলে তো এই বলক আসবে, একটু এটা বলক আসে কি এটা এইভাবে করে নিলে পুরো কী হয়, পোড়া কড়াইকে একদম টেনে এই বেকিং সোডা একদম টেনে নেবে নিজের কাছে। তো টেনে নিলে কী হয়, কড়াইটা এতটা যে সহজে পরিষ্কার হয়ে আসবে তা বলবার না। তো দেখুন আমি এখানে খুব সহজেই পরিষ্কার করে নিচ্ছি, কোনো রকমের মাজা ঘষাই ছাড়াই একদম সিম্পলভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এইভাবে করে আমি পুরো এতটা সহজে পরিষ্কার করে নিই তা দেখতেই পাচ্ছেন। আমি খুব সহজে একদম অল্প টাইমের মধ্যে আমি পরিষ্কার করে নিলাম। এই পানিটা ফেলে নেওয়ার পর আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা সহজে পরিষ্কার হয়ে গেল। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের অনেক সময় এবং কষ্ট তো দুটোই বাঁচবে। তো দেখুন এখানে আমি এই নোংরা পানিটা ধুয়ে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন কতটা সহজে পরিষ্কার হয়ে গেল। কোনো রকমের ঘাসা মাজা ছাড়াই আপনি খুব সহজে আপনি ওই পোড়া নোংরা কড়াইটি পরিষ্কার করে নিলে। আশা করি টিপসটি ভালো লেগেছে, প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আজকে এমন এমন টিপস শেয়ার করবো যে আপনাদের কাজকে এতটাই যে সহজ করে দেবে তা বলবার না। চলুন দেখে নেওয়া যাক নেক্সট টিপ। তো কী হয়, অনেক সময় কী হয়, আমাদের প্রত্যেকের বাড়িতে সিলিন্ডার ইউজ করা হয়, তাই না? তো কখন কী হয়ে যায় না বলার না। তো অনেক সময় কী হয় না, লিক হয়। তো লিক হলে আপনি কী করে বুঝবেন যে গ্যাস লিক হচ্ছে? তো কী হয়, এখানটা আপনি যদি তো আপনি কী করে বুঝবেন, এখানটা আপনি আদার রস, এই আদা নিচ্ছেন, এই আদাটাকে আপনি যদি এই আদাটাকে যদি এই জায়গাটায় যদি দেন তখন ওটা বুদবুদ হয়ে ওঠে, যদি আপনার গ্যাস লিক হয়ে থাকে তো আপনি তখন কী করবেন, এই গ্যাসটাকে রোকার জন্য আপনি এইভাবে যদি আদাটাকে দিয়ে দেবেন তো দেখবেন আপনার গ্যাস লিকটা দূর হবে। এবং যদিও লিক হয় তো এই আদাটা একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে বুঝতে পারবেন যে আপনি গ্যাস লিক হচ্ছে কি না, এবং গ্যাসটাকে তারপরে আপনি তারপর ঠিক করে নিতে পারেন। তো এইখানটা আপনার কালার চেঞ্জ হয়ে আসবে, আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনি ওই গ্যাসের জায়গাটায় এইভাবে আপনি আদাটাকে রেখে রাফ করে দেবেন, যত গ্যাসগুলো থাকে না অ্যাবজর্ব করে নেবে। আসলে টিপসটি ভালো লেগেছে, চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই সমস্যার প্রত্যেকেরই বাড়িতে দেখা যায়, যদি আপনার কাছে আদা থাকে তো আপনার আদা দিয়ে আপনি কিছুক্ষণের জন্য এই সমাধানটা করতে পারবে। তো নেক্সট দেখুন এই কাঁচা কলা অনেকেই খেতে পছন্দ করেন না, তো খেতে তো হয়, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এইখানে দেখুন কাঁচা কলাটাকে এখানে কেটে নেওয়ার পর এই কাঁচা কলাগুলো যে এতটা যে কষ হয়ে যায় যে কাটার সঙ্গে সঙ্গে একদম বাজে একটা কালচে হয়ে যায়। তো কীভাবে আপনি রান্না করলে যে আপনার কালচে হবে না এবং স্বাদেও খুব ভালো আসবে। তো প্রথমে এই খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলো অনেকটা শক্ত হয়, তো আপনি বটি দিয়েই খোসা ছাড়ানোর চেষ্টা করবেন। তো ছুরি দিয়ে বা করতে গেলে তো অনেক দেরি হয়। তো আপনি বটি দিয়ে যদি খোসা ছাড়ান তো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ যেইভাবে আপনার কেটে খান, তো এইভাবে কাটতে কাটতে কী না এতটা যে কালচে হয়ে যায় তা কী করবেন। তো আপনি কী করলে যে আপনার কলাগুলো একদম কালচে হবে না, তো একটু লবণ মাখিয়ে নেবেন। তো লবণ মাখিয়ে রেখে দেবেন। তারপর এই লবণ মাখানোর পর তারপরে আপনি এই কলাটাকে ধুয়ে দেবেন। তো দেখবেন এতে করে আপনার কলা কালো হবে না। তো এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর তো এখানে ভালো করে সবগুলো কলাতে ভালো করে মিক্স করে নেবেন। তো পরিমাণ অনুযায়ী একটু নেবেন, তো যতটা লাগে নেবেন। তো তারপরে এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন, কলার এই যে বাজে কষটা থাকে সেই কষটা হবে না। তো আপনি যদি এইভাবে যদি ভালো করে না যদি পরিষ্কার করে ধোন তো রান্না করার ক্ষেত্রেও আপনার তরকারি একদম কালারটা বাজে লাগবে দেখতে। তো এইভাবে ভালো করে হলুদ মাখিয়ে নেওয়ার পর আপনি কলাটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তো এইভাবে ইউজ করতে পারে এই কাঁচা কলা, আর কোনো দিন সমস্যা হবে না। নেক্সট হচ্ছে এই যে আমাদের তেলের প্যাকেটগুলো হয়ে থাকে না বাড়িতে পড়ে থাকে, এগুলো ভুল করে ফেলবেন না। এই তেলের প্যাকেট দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারি, তো আমাদের অনেক কাজে আসে। তো দেখুন এখানে আমি তেলের প্যাকেটটাকে আমি ইউজ করবো, সেটা আমি কী কাজে ব্যবহার করবো সেটাই শেয়ার করছি। প্রথমে এর উপরের অংশটাকে আমি কেটে নেবো। এই তেলের প্যাকেটগুলো আমাদের অনেক কাজে ব্যবহার করা যায়। তো এর ভেতরে অনেক তেল লেগে থাকে, তাই না? ওই তেলগুলো আমরা তো আর বের করতে পারি না। তো এই তেলটা আমরা কীভাবে ইউজ করবো সেটাই শেয়ার করবো। তো ভালো করে এটাকে কেটে নিতে হবে, প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না।
তো দেখতেই পাচ্ছি এর ভেতরে যে কতটাই তেল রয়েছে। তো এই তেলটা আমরা এই যে আমাদের ডিপ ফ্রিজে অনেক কিছু রাখি না, মাছ মাংস রাখি, সাথে ছোটো ফ্রিজ হয়, তো অতটা স্পেস থাকে না। তো আপনি এইভাবে কোনো খালি পলিথিনের মধ্যে রেখে তো তারপরে আপনি ডিপ ফ্রিজে রাখবে। তো এতে করে কী হয় না, স্পেসটা অনেক সেভিং হয়। যদি আপনি কোনো কৌটার মধ্যে করে রাখেন তো দেখবেন তো অনেক জায়গাও অতটা জুড়ে যায়। তো আপনি এইভাবে ভালো করে মুড়ে দেখুন, এই যে অনেক জায়গাটা অনেক শর্ট লাগছে না, তো এর উপরে আবারও জিনিস খেতে পারবে। এটা অনেক স্পেস সেভিং এই টিপসটি। আর পরবর্তী যখন ইউজ করবেন তা খুব সহজে বরফটা ছেড়েও যাবে, যেহেতু এখানে তেল লাগানো। আশা করি টিপসটি ভালো লেগেছে। আজকে এমন একটি টিপস শেয়ার করব। তো দেখুন এখানে একটি টিপস, রান্নার রেসিপি, আপনার রান্না এতটাই যে সাদা বেরিয়ে যাবে তো বলবেন না। তো দেখুন এখানটা আমি একটি হাঁড়িতে একটি তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম হয়ে আসলে তো আমি এখানে কী দিয়ে দেবো, তো দেখুন এখানে টমেটো, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ভেজে কষিয়ে নেব। তো এইভাবে একবার রান্না করে দেবেন। কী রান্না করবেন, তো রান্নাতে আমরা এইভাবে করি, কিন্তু এই রান্নার টিপসটা অন্যরকম। তো ভালো করে দেখুন। তো তেল গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু জিরে দেবেন, আর একটু স্বাদ অনুযায়ী লবণ, আর চাইলে একটু আদা রসুন বা একটু রসুন কুচি দিয়ে ভালো করে এইটাকে ভালো করে কষিয়ে নেবেন। তো এখানে আমি ভালো করে দেওয়ার পর এখানে ভালো করে কষিয়ে নেব। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। ভিডিও আগে রয়েছে আরও অনেক টিপস যা আপনাদের রান্নার কাজকে এতটাই সহজ করে দেবে এবং আপনার জন্য রান্নাও এতটা যে সুস্বাদু করে দেবে তা আপনি অবাক হবেন। তো চলুন দেখুন এখানে আমি ভালো করে এগুলো সব দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে সবগুলো মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। আমার এখানটা খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। তারপর এখানে একটু আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এটা আমরা পানি দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে আসলে এবারে এখানে আমি মুসুর ডালকে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ করা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে যদি আপনি ডাল রান্না করে ডালের স্বাদ এতটা যে বেড়ে যাবে তো আপনি না খেয়ে বুঝবেন না। তো নর্মালি যেইভাবে ডাল রান্না করে এইভাবে একবার ডাল রান্না করে দেবেন, অল্প মশলার মধ্যে টেস্টি এবং এতটা সুস্বাদু হবে। তো একবার খেয়ে আপনার আর কিছুই লাগবে না। এই ডাল দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন খুব সহজে। এই ডালটা দিয়ে দিলেন এবং এখানটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী পানি দেবেন, কিংবা এরকমই ঘনত্ব রাখতে পারে, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। যে একবার ডাল রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু এবং টেস্টি হবে। তো এখানটা আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে বলক এসে গেলে তারপরে এটাকে গ্যাসের চুলাটা নামিয়ে দেবো। ব্যাস এইভাবে তৈরি হয়ে গেলে একদম সুস্বাদু এবং মজার টেস্টি একটি ডালের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। নেক্সট হচ্ছে অনেকে হোস্টেলে যায় কিংবা ট্রাভেল করে, তখন ধরো অনেকে রান্না লাগে। তো রান্নার ক্ষেত্রে কী হয়, আমাদের প্রত্যেক রান্নায় মশলা পেস্ট লাগে, তাই না, মশলা পেস্ট করতে হয়। তো আপনি কীভাবে মশলা পেস্ট করবে, ধরো হামালদিস্তা বা শিলনোড়া কিছু না থাকলে বা মিক্সিও না থাকলে তো আপনি কীভাবে করবেন। তো দেখুন এখানটা আমি এই প্লাস্টিকের খালি কন্টেনারগুলো থাকে না, এই কন্টেনারগুলো দিয়ে আপনি খুব সহজেই মশলা পেস্ট করে নিতে পারেন। তো আমি এখানটা অল্প অল্প করে নিয়ে মশলা পেস্ট করে দেখাবো। তো যেমন এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছি, আমি খুব সহজে মশলা পেস্ট করে দেখাবো। তো এখানটা দেখতেই পাচ্ছি এইভাবে এর একটি কীরকম খালি কন্টেনারের ভেতরে মশলাগুলো দিয়ে দেবেন। দিয়ে এবারে এটাকে আমি কীভাবে পেস্ট করবো সেটাই দেখাচ্ছি। তো দেখুন এই যে বেলুনগুলো থাকে না, অনেকটা ভারী হয়, তাই তো এই ভারীগুলো দিয়ে আপনি যদি একটু থেতলে নেন তো একটু সময় ধরে, তো দেখবেন আপনার মশলা একদম খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তো এইভাবে মশলা পেস্ট করবে, তো একদম মিক্সির মধ্যে একদম ফাইন পেস্ট হবে না, একদম হামালদিস্তার মধ্যে ফাইন পেস্ট হবে না, কিন্তু আপনার রান্নার মতন কাজে ব্যবহার করবে। তো দেখুন এখানটা আমি খুব সুন্দরভাবে সময় ধরে, একটু অতটা ভালো হয়নি কিন্তু আমি পেস্ট করে নিয়েছি অল্প অল্প করে। তো এইভাবে আপনি খুব সহজে একটি বেলুন দিয়ে পেস্ট করে নিতে পারবেন। তো হোস্টেলে থাকলে রান্নাবাড়ির ক্ষেত্রে সব তো পড়ে থাকে না, যদি বাড়িতেই যদি মিক্সার থাকে তো কারেন্টের না থাকার কারণে আমাদের মশলা পেস্ট করা হয় না। তো এই সিম্পল টিপসটি অ্যাপ্লাই করে আপনি খুব সহজে মশলা পেস্ট করে নিতে পারেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব